মায়ের সঙ্গে ট্রেনে চড়ে নানাবাড়ি যাচ্ছি। সামনে সিটে এক মেয়েও তার বাবা বসে আছে। মেয়েটার দিকে বারবার তাকাচ্ছিলাম। হঠাৎ মা ফিস করে বলল, মেয়েটার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? পছন্দ হয়েছে? দাঁতগুলো একটু এলোমেলো করে, না হলে বাকির সব ঠিক আছে। বিয়ে হয়েছে নাকি জিজ্ঞেস করবো খোকা? আমার অস্বস্তির সীমা রইল না। আমার মায়ের সঙ্গে সবসময় বন্ধুর মতো সম্পর্ক। সামনের সিটে মেয়েটাও চোখ নামিয়ে নিয়েছে। মেয়েটা মায়াবী চেহারা, আহামরি সুন্দরী নয়, কিন্তু চেহারা আকর্ষণ আছে। তাকিয়ে থাকতে ইচ্ছে করে। চাইলে অবশ্য কথাবার্তা বলা যায়, কারণ কিছুক্ষণ আগে স্টেশনে তাদের সঙ্গে সামান্য কথা হয়েছে। আমি মাকে বললাম, এভাবে কথা বলছো কেন? ওরা শুনতে পেলে কি ভাববে বলো তো? বা বলল, কিছু ভাববে না। তোর দিকে কিভাবে বারবার তাকাচ্ছে দেখেছিস? আমার তো মনে হয় তোর জন্য আর পাত্রী খুঁজতে হবে না। চুপ করো না, এখন ফাজলামো করার সময়। তুমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকো, প্রকৃতি কত সুন্দর দেখেছো? মেয়েটা তার চেয়ে বেশি সুন্দর, তাই না? কে বলছে তোমাকে? সুন্দর না হলে তুই প্রকৃতি না দেখে মেয়েটার দিকে তাকাচ্ছিস কেন? আমি হেসে দিলাম। আমার 58 বছর বয়সী মাও হাসতে লাগলো। বেশিরভাগ সময় আমরা এইভাবেই কথা বলি। বাবা মারা গেছে 4 বছরের একটু বেশি। তারপর থেকে আমি আর মা দুজন মিলে দেশের কত জায়গায় ঘুরলাম। সাজেক, কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেট, বান্দরবান, মোটামুটি সবখানে আমি আমার মা দুজন মিলে ভ্রমণ করেছি। আমাদের 4 বোনের মধ্যে আমার সঙ্গে মায়ের সবচেয়ে ভালো সম্পর্ক। সবার বড় আপু, কিন্তু তার বিয়ে হয়ে গেছে। সে স্বামীর সাথে পাশ করে অস্ট্রেলিয়া। আপুর পরে 2 ভাই, দুজনেই বিয়ে করেছে। শুধু আমার বিয়েটাই এখনো বাকি আছে। মেয়েটা আবার আমার দিকে তাকাচ্ছে। আমি আর চোখে মার দিকে তাকিয়ে দেখি তিনি বাইরে তাকিয়ে আছে। মেয়েটার মা চোখ বন্ধ করেছেন, ঘুমিয়ে নাকি জেগে ঠিক বোঝা যাচ্ছে না। মেয়েটার দিকে সামান্য তাকিয়ে হাসলাম। কিছুক্ষণ আগে স্টেশনে তাদের সঙ্গে পরিচয়। ট্রেনে ওঠার আগে আমি মায়ের ছবি তুলছি। বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড় করিয়ে ছবি তোলা শেষ করতে হঠাৎই মেয়েটা এসে বলল, যদি কিছু না মনে করেন তাহলে আমার মায়ের সঙ্গে আমার একটা ছবি তুলে দেবেন। দেখলাম পাশে এক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন, সময় লাল রঙের সুটকেস। আমি কিছু বলার আগে মা বলল, অবশ্যই দেবে খোকা, তাড়াতাড়ি তাদের ছবি তুলে দে, ট্রেন ছাড়ার সময় হয়ে যাচ্ছে। আমি কতগুলো ছবি তুলে দিলাম। মেয়েটার মা সম্ভবত একটু লাজুক ধরনের মানুষ। তিনি মনে হয় অস্বস্তি ফিল করেছিলেন। তবুও প্রতিটা ফ্রেমে খুব ভালো ভালো ছবি উঠল। মেয়েটার ছবিগুলো চেক করে আমার দিকে তাকিয়ে ধন্যবাদ দিয়ে সামান্য হাসলো। আমি আর মা আমাদের ব্যাগপত্র নিয়ে আমাদের বগির দিকে এগিয়ে গেলাম। নানা বাড়ি যাচ্ছি বলে মায়ের আজকের দিনটা সবচেয়ে আনন্দের দিন। এর আগে অনেকবার আমরা ভ্রমণ করেছি, কিন্তু আজকের মধ্যে এত হাসি খুশি কোনো দিন মাকে দেখিনি। 40 বছর পরে মা তার বাবার বাড়িতে যাচ্ছে। আনন্দ তো হবেই, তাই না? বাবা মারা গেছে বছর 4 আগে। তারপর থেকে মা মাঝে মাঝে নানা বাড়ি গল্প করতেন। গত সপ্তাহে হঠাৎ মা বলল, 40 বছর ধরে বাবার বাড়ি যাই না, একবার নিয়ে যাবি খোকা? মৃত্যুর আগে একবার বাড়িতে যেতে ইচ্ছে করছে। জীবনে 17টা বছর আমি ওই গ্রামে ছিলাম, আর 40 বছরে না জানি কত পরিবর্তন হয়ে গেছে। বলতে বলতে মা কেঁদে উঠলেন। মাকে সচরাচর কাঁদতে দেখিনি। আমার দেখা হাসি খুশি মানুষের মধ্যে মা সবার উপরে। কষ্ট সবার থাকে, কিন্তু মা একটু আলাদা। প্রচুর কষ্টের মধ্যে মা চুপচাপ শুয়ে থাকেন, কারোর সঙ্গে কথা বলেন না, কান্না করে কষ্ট প্রকাশ করেন না। আমাদের সঙ্গে সর্বদা হাসি খুশি থাকতে মা পছন্দ করেন। ভাবিরা সবসময় বলেন, এরকম শাশুড়ি সবার ঘরে ঘরে দরকার। মায়ের সঙ্গে কথা শুনে আমি বললাম, তুমি তো জানো যেখানে গেলে কেউ তোমাকে আশ্রয় দেবে না, মামারা কেউ তোমাকে পছন্দ করে না, গিয়ে কি করবে মা? মা বলেন, আশ্রয়ের দরকার নেই। তুই আর আমি দুজন মিলে যাব, সারাদিন ঘুরোঘুরি করে আমার বাবা মা দাদা দাদি কবরস্থান আর আমাদের পুরনো বাড়িঘর দেখে চলে আসব। আজ থেকে 40 বছর আগে বাড়ির টিউশন মাস্টারের হাত ধরে রাতের আঁধারে ঢাকা শহরে পালিয়ে এসেছিলেন আমার মা। বাবা ছিল সেই টিউশন মাস্টার। সেই 40 বছর আগে বাড়ি থেকে বের হয়ে আসা তরুণী মেয়েটা আজ 58 বছরের জীবন পার করেছে, কিন্তু আর নিজের বাড়িতে যেতে পারেননি। মায়ের আগ্রহ দেখে আমি বললাম, ঠিক আছে, অফিস থেকে ছুটি নিয়ে তোমাকে নানা বাড়ি ঘুরিয়ে আনবো, কিন্তু শর্ত হচ্ছে তুমি ভাইয়া বা আপু কাউকে বলতে পারবে না। মা আমার 2 গালে কপালে চুমু দিয়ে বলল, লক্ষ্মী বাপ আমার, আমি কাউকে বলবো না, তুই ছুটি ম্যানেজ কর। তারপর আর কি, ছুটি নিয়ে আমরা রওনা দিলাম কুষ্টিয়ায়। মা বলতেন, কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের যে কুঠি বাড়ি সেটা নাকি তাদের বাড়ি থেকে খুব কাছে। ভাবলাম একই সময়ে লালনের আস্তানা আর রবীন্দ্রনাথের কুঠি বাড়িও দেখা হয়ে যাবে। ছবি তুলে ট্রেনে উঠে যখন সিটে বসলাম, তখন থেকে সে মা মেয়ে দুজনে আমাদের সামনে মুখোমুখি বসেছেন। ট্রেনের মাঝখানে যে 4টা সিট মুখোমুখি থাকে সেখানেই সিট পড়েছে।
সামান্য কিছু ছবি তুলে দিলে তাদের সঙ্গে গায়ে পড়ে বারবার কথা বলা যায় না। সিটে বসার পর সামান্য পরিচয় হয়েছে, সেটাও কেবলমাত্র আমি আর মা নানা বাড়ি যাচ্ছি এতটুকু বলার মাধ্যমে। আর মেয়েটা বলল, আমি আর আমার মা মামা বাড়ি থেকে বেরিয়ে আসলাম, এখন যাচ্ছে নিজেদের বাড়িতে। মেয়েদের সঙ্গে কথা বলে সুন্দর সম্পর্ক করার জ্ঞান আমার ছিল না, এই জন্য জীবন তেমন গুরুত্বপূর্ণ প্রেমের সূচনা হয়নি। তবে আমাদের ভার্সিটির এক মেয়ের সঙ্গে মাস 6 কথা বলেছিলাম প্রেম করব বলে, কিন্তু সেখানে বিরাট ছ্যাঁকা খেয়েছিলাম পরে, কারণ সেই মেয়ে একসঙ্গে 3-4টা বয়ফ্রেন্ড সামলাতো। তারপর থেকে আমার যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কুষ্টিয়ার কোর্ট স্টেশনে নামলাম, মেয়েটাও তার মা এখানে নেমেছে। আমি ঢাকা থেকে আসার আগে কিভাবে কোথায় যাতায়াত করব সেই বিষয়ে হালকা ধারণা নিয়ে এসেছি। তবুও কথা বলার বাহানায় মেয়েটার কাছে বললাম, আমরা আসলে অনেক বছর পর কুষ্টিয়া এসেছি, এখান থেকে শিলাইদহ কীভাবে যাব বলতে পারবেন? মেয়েটা উত্তর দেবার আগে তার মা বলল, আমরাও শিলাইদহ যাব। শিলাইদহের কোন গ্রামে যাবেন? মা কাছেই ছিলেন, তিনি বললেন, দৌড়ি গ্রাম। আমার বাবার নাম ছিল মাহবুবুর রহমান মুন্সি, আমার বড় ভাইয়ের নাম আব্দুল মালেক মুন্সি, আমার ছোট ভাই আব্দুল সালেক মুন্সি। আমাদের কুটি বাড়ি যাবার উপায় বললে হবে, তারপর যেতে পারবো। মহিলা ও মেয়েটা একে অপরের দিকে তাকিয়ে রইল। মহিলা বললেন, আপা আপনার নাম কি? আমার নাম মরিয়ম, জবাব দিল মহিলা। এবার বিস্মিত হয়ে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে, কিন্তু সেটা কি তা জিজ্ঞেস করার আগে মহিলা বললেন, আপা আমি আপনার ছোট ভাই আব্দুল সালেক মুন্সির স্ত্রী। মা এবং আমি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকি। মহিলা মানে ছোট মামি তখন মার হাতটা জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠেন। এভাবে এতটা পথ আমরা একসাথে এসেছি, কিন্তু পরিচয় জানা ছিল না। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, তোমার নাম কি? মা আর মামি আলাদা কিসের? বাড়ির কথা বলতে লাগলো। বাবা আমার প্রশ্ন শুনে মেয়েটা বলল, কল্পনা। আপনি? মহসিন, মোহাম্মদ মহসিন। পরিচয় পেয়ে ভালোই লাগলো। স্টেশনের কাছে রেন্ট কারে প্রাইভেট কার ভাড়া পাইলাম। যেহেতু আমরা 4 জন, তাই একটা কার ভাড়া করে নিলাম। সিএনজি নিয়েও যাবার নাকি ব্যবস্থা আছে, খরচ তুলনায় কম হবে, কিন্তু তবুও কার জার্নিটাই বেছে নিলাম। মা, মামি আর কল্পনা পেছনে 3 সিটে, আমার স্থান হলো ড্রাইভারের পাশে। সামনের গ্লাসে আমি বারবার কল্পনার দিকে তাকিয়ে রইলাম। মাঝে মাঝে দুজনের চোখাচোখি হলো গ্লাসে। আমি মুচকি হাসতাম, কিন্তু সে হাসতো কিনা বোঝা যেত না। একসময় মা বলল, আপনার ছেলে মেয়ে কয়জন ভাবি? মামি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমার একটাই ছেলে ছিল আপা, কিন্তু আল্লাহ তাকে 1 বছর আগে পৃথিবী থেকে নিয়ে গেছে। একটাই ছেলে মানে? তাহলে কল্পনাকে? মনে মনে এটাই ভাবছে। আমার ভাবনার প্রশ্নটা মা করে দিল। মা বলল, তাহলে ওকে। এবার মামি যেটা বলল তা শোনার মোটেই ইচ্ছা আমার নাই, কিন্তু সত্যি তো সবসময় সত্যিই থাকে। মামি বলল, ছেলের মৃত্যুর 6 মাস আগে তাকে বিয়ে দিচ্ছিলাম। কল্পনা আমার ছেলের বউ, আপনার বাইপোর বড় আপা। আমি এটা আশা করি না। স্টেশন ও ট্রেনের মধ্যে সারাক্ষণ তাদের কথোপকথনে এটা মনে হয় না যে এরা শাশুড়ি বৌমা। মামির পরিচয় পেয়ে ভেবেছিলাম মামাতো বোন হবে, কিন্তু এখন মামাতো ভাইয়ের বউ শুনে মনটাই ভেঙে গেল। এরপর তারা সারাক্ষণ বকবক করতে এলো ঠিকই, কিন্তু আমার মন খারাপের মুহূর্তে আর কিছুই মাথায় ধরেনি। গাড়ি মামা বাড়ির সামনে যখন পৌঁছালো তখন বেলা 3টা। ছোট মামা ছোট মামি দুজনে খুব খুশি হলো। বড় মামা আর বড় মামি খুব বাজে ব্যবহার শুরু করলেন। তাদের বকাবকি শুনে আমি নিজেও বাধ্য হয়ে বলেছিলাম, আপনাদের বাড়িতে খেতে আসেনি, কিছুক্ষণ থাকবো, তারপর সন্ধ্যা হলে আমরা শহরে চলে যাব। রাতের রিটার্ন টিকেট করা আছে, ট্রেনে আবার ঢাকায় ফিরবো। ছোট মামা বললেন, কোনোভাবে আজকে যাওয়া হবে না। বড় মামা না মানলে কিছু না, তিনি আমাদের রাখবেন। মামিও মায়ের হাত ধরে বললেন, আসছেন যখন 2টা দিন থেকে জানা আমি বিয়ের পর থেকে আপনার কথা শুনেছি, কিন্তু কোনোদিন দেখিনি আপনি যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। বড় মামা থাকে নিচতলায়, আর ছোট মামা দোতলায় থাকে। অনেক পুরনো বাড়ি। আমাদের দুপুরে খাওয়া দাওয়া করলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসতে না বসতেই মেয়েটা কল্পনার মতো খাবার হাজির করলো। খাওয়া দাওয়া শেষ করে মাকে নিয়ে কিছুক্ষণ ঘুরোঘুরি করলাম। তারপর মামার সঙ্গে চলে গেলাম বাজারের দিকে। বাজারে মসজিদে মাগরিবের নামাজ পড়লাম। নামাজের পরে একটা হোটেলে আমি আর মামা গেলাম হালকা নাস্তা করতে। নাস্তা মজার ছিল। মায়ের জন্য পার্সেল নিতে ইচ্ছে করছিল, অর্ডার দিলাম। পার্সেল রেডি হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মামার নাম্বারে কল আসেন। মামা কথা বলতে বলতে কেমন উন্মাদ হয়ে গেলেন। তারপর পাগলের মতো আমার দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি বাড়িতে চলো খোকা।
আমার বুকটা দুক দুক করে উঠলো। মায়ের জন্য পার্সেলটা হাতে নিয়ে দ্রুত দৌড়াতে লাগলাম। একটা ব্যান নিয়ে মামা বাড়িতে গেলাম এবং সেখানে গিয়ে আমি আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধুর সমাপ্তি পেলাম। মামা বাড়িতে ছিল কোঠার ঘরে মায়ের মৃতদেহ পড়ে আছে। জানা গেল সন্ধ্যাবেলা সে ছাদে উঠছিল। নামাজের পর মামি মাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে খোঁজাখুঁজি করেন, আর কিছুক্ষণের মধ্যে চিলেকোঠার ঘরে মায়ের মৃতদেহ তারা দেখতে পায়। আমি চোখের সামনে মায়ের চিরনিদ্রায় শায়িত দেহটার দিকে তাকিয়ে রইলাম। মায়ের গলায় তার শাড়ির আঁচল পেঁচানো। যে বা যারা মাকে খুন করেছেন তারা আমার মায়ের শাড়ির আঁচল দিয়ে তাকে ফাঁস দিয়েছে। 40 বছর পর মাকে তার বাড়িতে নিয়ে এলাম, কিন্তু কোনোদিন ভাবিনি তাকে আর ফিরিয়ে নিতে পারবো না। কে মারল মাকে? আমরা তো কোনো সম্পত্তির লোভে আসেনি, মা তার ভাগের ধন সম্পত্তির ভাগ চাইতে আসেনি, তাহলে কেন মারল তাকে? এসআই শাহরিয়া ও সাজুবাই পাশাপাশি দাঁড়িয়ে আছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে মহসিন। কাঁদতে কাঁদতে মহসিন পাগলের মতো হয়ে গেছে। দুহাত দিয়ে মুখটা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি এখন ভাইয়ার আপুদের কাছে কি জবাব দেব? আমার মাকে এভাবে কেন হত্যা করলো? মা তো কারো ক্ষতি করতে আসেনি। আমরা তো আজই চলে যেতে চাইছিলাম। সব প্রশ্নের উত্তর হয় না, কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসে ঠিকই, কিন্তু সেগুলোর জবাব পাওয়া যায় না। জবাব অদৃশ্য। সুপ্ত সাজু কুষ্টিয়া এসেছে আজকে সকালে। নিজেরা 4 বন্ধু মিলে ঘুরতে আসা সাজু, নোমান, সাগর আর বখতিয়ার। নোমান ফুফাতো ভাই এসআই শাহরিয়ার এখানে পোস্টিংয়ে আসেন। তাই এসেছে, একদিন চলে যাবার তারা ছিল না। সারাদিন ঘোরাঘুরি করে রাতে এসআই শাহরিয়ার বাসায় থাকার কথা ছিল তাদের। ছিলও তাই। বাড়িতে মেহমান ছিল বলে থানা থেকে ছুটি নিয়ে একটু তাড়াতাড়ি বাসায় ফেরেন। সন্ধ্যার পর সবাই একসঙ্গে আড্ডা দিচ্ছেন, তখন শাহরিয়ার মোবাইলে কল আসে। জানা যায় কুটি বাড়ির কাছেই কোনো বাড়িতে নাকি এক মহিলা খুন হয়েছে, এখনই যেতে হবে তাকে। কথাটা বলতে সাজু বলছিল, চলেন আমরাও সঙ্গে যাই। আপনি থানায় গিয়ে টিম নিয়ে আসেন, আমরা একসাথেই যাব। মুন্সি বাড়িতে আসার পর দেখা যায় ইতিমধ্যে গ্রামের মানুষের ভিড় জমে একাকার। প্রাথমিক জিজ্ঞাসায় মহসিনের ছোট মামা বলেন, উনি আমার বোন। 40 বছর পর আজকে গ্রামে ফিরেছেন। হঠাৎ কাউকে কিছু না বলে চলে এসেছেন। রাত নেমেছে চিলেকোঠায় এই ঘরে। কালো রাত নেমেছে চারদিকে, কিন্তু আলো যেন ছাড়িয়ে যায় অন্ধকারের ভেতর। আকাশের শেষ রক্তিম আভা মুছে গিরে রাত আর ছায়া বিস্তার করেছে। ভেজা বাতাসে গুড় লাগা গন্ধ, যেন কোমল কেমন শীতল অথচ বাড়ি। চিলেকোঠায় দরজার সামনে মানুষের ভিড় জমে আছে। প্রত্যেকের চোখে অজানা এক ভয়। কেউ মুখে হাত চাপা দিয়ে ফিসফিস করে কথা বলছে, কেউ আবার স্থবির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সকলের দৃষ্টি সেই দরজার দিকে, যার ভেতরে মেঝেতে পড়ে আছে এক মহিলা, মহসিনের মা। মহসিন তখন চুপচাপ দাঁড়িয়ে, মুখে কোনো শব্দে নেই। তার হাত শক্ত করে মুষ্টিবদ্ধ, চোখ ফাটা, বৃষ্টির মতো ঝরছে অশ্রু। চারপাশের শব্দ যেন তার কানে পৌঁছে না। তার শুধু মনে হচ্ছে মায়ের নিথর দেহের পাশে গিয়ে হাতটা ধরতে পারলে হয়তো সব ঠিক হয়ে যাবে। পুরো জায়গাটা ঘিরে রেখেছে। তাদের পদচারণার ছাদ কেঁপে উঠেছে। চাঁদের বাতাস ভারী হয়ে আসছে, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মহসিনের কণ্ঠে আর্তনাদের সুরের শব্দের চেয়েও তীব্র চারপাশে ছড়িয়ে পড়ে। সাজু কপালে বাজ পেলে ছেলেটার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তিনি স্তব্ধ হয়ে গেলেন। মায়ের সঙ্গে কতটা কাতর হয়ে বসে আছে মহসিন। এসআই শাহরিয়া সাজুর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছেন। ঘরের ভেতর নিস্তব্ধতা। জানালার পর্দা উঠছে হালকা বাতাসে। মেঝেতে পড়ে থাকা শাড়ির বাজে দলা পাকানো একটা চেয়ারে উল্টে আছে, যেন সেখানে কোনো সংগ্রাম হয়েছে। পাশের দেয়ালে অর্ধেক ঝুলে থাকা ঘড়ির কাঁটা থেমে গেছে। ঠিক সন্ধ্যা 6:34 নিশ্চয়ই ধস্তাধস্তি করার সময় ঘড়িটা আঘাত লেগেছে। সাজু নিঃশব্দে হাঁটছে। জানালার বাইরে ছড়িয়ে থাকা ছোট ছোট কাচের টুকরো এবং ঘরের প্রতিটা কোণে তাকিয়ে দেখছে একটা নিঃশব্দ চিৎকার, যেন গোটা জায়গাটিকে গ্রাস করেছেন। মহসিন সেখানে দাঁড়িয়েছে, তাদের আর চোখের জল থেমে গেছে, কিন্তু তার ঠোঁট ফিসফিস করেছে, মা আমাকে ক্ষমা করে দিও। এই চিলেকোঠার ঘর শুধু একটি হত্যাকাণ্ডের সাক্ষী নয়, এটি মহসিনের জীবনের সবচেয়ে কালো অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। সাজু জানে এই অন্ধকারে এমন কিছু লুকিয়ে আছে যা বের করতে হবে, কিন্তু মহসিনের চোখের সে যন্ত্রণা তাকে আজ রাতে এক মুহূর্তের জন্য শান্তি দেবে না। চিলেকোঠার ঘরটা পুলিশ ক্লিয়ার করে সেখানে গিয়ে দাঁড়ায় শাহরিয়া ও সাজুবাই। তাদের পেছনে শালেক মুন্সি। সামনে মায়ের লাশের পাশে বসে কান্না করছিল মহসিন। সাজু এক দৃষ্টিতে লাশের দিকে তাকিয়ে রইল। শাহরিয়া বলল, কেমন নিষ্ঠুর জগতের মানুষ, তাই না? হ্যাঁ, এমন বয়সী মহিলাকেও গলায় ফাঁস দিয়ে খুন করলো ভাই। মনে হয় জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছে, কিন্তু হুট আসতেই মেরে ফেলবে।
এই বাড়ির কারোর সঙ্গে কথা বলে সত্যিটা জানা যাবে না। আগে ওনার ছেলের সঙ্গে কথা বলতে চেষ্টা করি, আসল কাহিনী কি বোঝার চেষ্টা করি, দেখা যাক। সাজু বলল, সত্যি যার মা মারা গেছে তার কাছে এত কিছু জিজ্ঞেস করা কি ঠিক হবে ভাই? জিজ্ঞেস করে দেখি ওনারা আসার পর কারা কেমন ব্যবহার করেছে, সব কিছু জানা দরকার, তাই না? আসলে তো বাড়ির সবার সঙ্গে কথা বলতে সুবিধা হবে। মহসিন জিজ্ঞেস করতে সে কথা বলতে রাজি হলো, কিন্তু শুরু করার আগে একবার এদিক ওদিক তাকাতে শাহরিয়া মনের ভাব বুঝতে পারে। ঘরে সব কিছু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর মহসিনের মায়ের লাশ পোস্টমর্টম করার জন্য সেখান থেকে বের করা হয়। শাহরিয়া বলল, লাশ পোস্টমর্টম শেষে সব কিছু জানতে পারবো আশা করছি। খুনিকে ধরতে বেশি কষ্ট হবে না মহসিন সাহেব। মহসিন দাঁড়িয়েছিল। সাজু বলল, আমরা কি জানতে পারি আজ কি কি ঘটেছে আপনাদের সঙ্গে? সাজু ভেবেছিল মহসিন স্বাভাবিকভাবে কথা বলতে পারবে না, কিন্তু দেখা গেল মহসিন সেই সকালে রওনা দেবার পর থেকে সম্পূর্ণ ঘটনাটা বিস্তারিত প্রকাশ করেছে। নিজের মায়ের কিছু অতীত ইতিহাসও তুলে ধরেছে। সবটা বলে মহসিন দাঁড়িয়ে আছে এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতায়। তার 29 বছরের শক্ত চেহারা এক মুহূর্তে যেন ভেঙে পড়েছে। চোখ দুটি লাল, ঠোঁট কাঁপছে, তার বুকের ভেতর যন্ত্রণা ঝড় উঠলেও মুখে কোনো শব্দ নেই। শুধু পিকে আলোয় তার হাতের চেইনের লকেটটাই বেশি উঠেছে তার মায়ের মুখে। সাজু পাশে এসে দাঁড়ালেন। তার চোখে মহসিনের জন্য গভীর মমতা, কিন্তু মুখে সেই দৃঢ়তা বা একজন অভিজ্ঞ গোয়েন্দার প্রয়োজন। ধীরে ধীরে তিনি হাত রাখলেন মহসিনের কাঁধে। মহসিন, সাজুর কণ্ঠে গম্ভীর কিন্তু নরম, আমি জানি এমন সময় কোনো কথাই যথেষ্ট নয়। মায়ের মতো মানুষ হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু মনে রাখবেন, যিনি আপনার কাছে সবসময় বেঁচে থাকবেন আপনার স্মৃতিতে, আপনার জীবনের প্রতিটি কাজের মধ্যে। মহসিন তার মুষ্টিবদ্ধ হাত খুলে ফেলল, কিন্তু মুখ তুলে তাকালো না। সে নিচুত গলায় বলল, কেন কেন এমন হলো? আমার মা আমার কাছে সব ছিলেন, কেন তাকে কেউ এভাবে কষ্ট দিল? তার কণ্ঠে এক অদ্ভুত অসহায়ত্ব জোরে পড়ল। সাজু দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি উত্তরগুলো খুঁজে পাওয়ার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেই উত্তর বের করাই আমাদের কাজ। আমরা আপনার মায়ের খুনিকে বের করব ইনশাআল্লাহ। মহসিন চোখ মুছে নিল। তার চোখের অভিব্যক্তিকে একটি ছায়া দেখা গেল, অসহায়ত্ব আর ক্রোধের মিশ্রণ। আমার কথা ঠিক হতে পারে, কিন্তু আমার মাকে আমি সুবিচার দিতে চাই। যেই এটা করেছে তাকে শাস্তি পেতে হবে। সাজু তার কাঁধে চাপ দিয়ে বললেন, আমার প্রতিশ্রুতি দিচ্ছি আপনার মা যে সুবিচার পাওয়ার যোগ্য সেটি তাকে অবশ্যই দেওয়া হবে, কিন্তু সেই সুবিচার পেতে হলে আপনাকে আমাদের পাশে থাকতে হবে। সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই ঘরে আর এই রাতের গল্পে। আমরা সবাই মিলে সেটি বের করব। মহসিন মাথা নাড়ল, আর চোখে ধীরে ধীরে ফিরে এলো দৃঢ়তা। মায়ের প্রতি ভালোবাসার সুবিচারের সংকল্প যেন তার ভেঙে পড়া সত্তায় নতুন করে শক্তি জাগিয়ে তুলল। সাজু আবার ঘরের দিকে তাকালেন। চারপাশের নিস্তব্ধতার ভেতর যেন তাদের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। এই ঘর কেবল একটি অপরাধের দৃশ্য নয়, এটি এখন মহসিনের মায়ের স্মৃতির শেষ ছোঁয়া আর তার সুবিচারের শপথের সাক্ষী। সামনে মহসিনের দুই মামা দাঁড়িয়ে আছে। এসআই শাহরিয়ার মালিক মুন্সি ও শালেক মুন্সির দিকে তাকিয়ে বললেন, সবার আগে সন্দেহের তালিকায় আপনারাই থাকবেন। সাজু এগিয়ে যায় কল্পনার সামনে। শালেক মুন্সির বউ পুত্রবধূ কল্পনা দুজনে নিচে বারান্দার সামনে দাঁড়িয়েছিলেন। সেখানে গিয়ে সাজু তাদের উদ্দেশ্যে বলল, সন্ধ্যার একটু আগে ছাদে ওঠার সময় দোতলায় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে মহসিনের মায়ের কথা কাটাকাটি হয়, এটা কি সত্যি? কল্পনা শালেক মুন্সির স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে রইল। তারা এরকম প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। কল্পনা বলল, হ্যাঁ সত্যি। সাজু বলল, আপনার স্বামীর মৃত্যুর জন্য আপনি এবং আপনার শ্বশুর শাশুড়ি সবাই মহসিনের মাকে দায়ী করতেন, এটাও কি সত্যি? কল্পনা ও শালেক মুন্সির স্ত্রী আবারও অবাক হলো। এই অচেনা মানুষটা এত কিছু কীভাবে জানেন? সাজু তাদের নীরবতা ভেঙে বলে, 40 বছর ধরে যার কোনো খোঁজ জানেন না, কিন্তু নিজের সন্তানের মৃত্যুর জন্য তাকে কেন দায়ী ভাবতেন বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলবেন? চারপাশে মানুষের গুঞ্জন। হালকা কোলাহলের মাঝে দাঁড়িয়ে কল্পনা ও তার শাশুড়ি চাপা উত্তেজনায় কথা বলছে গোয়েন্দা সাজুর সঙ্গে, কিন্তু তাদের চেহারায় ভীত অভিব্যক্তি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। সাজু উপস্থিত যেন এক অদ্ভুত চাপ সৃষ্টি করেছে। কীভাবে তিনি তাদের গোপন কথা জানতে পারলেন সেটাই এখন তাদের কাছে সবচেয়ে বড় রহস্য। কল্পনা ও তার শাশুড়ি দুজনে কেউ ঠিক করতে পারছেন না কে আগে কথা বলবে। সত্যি বলার সাহস কার মধ্যে আছে তা যেন সময় বলে দেবে। সাজু কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন,
যত তাড়াতাড়ি উত্তর দেবেন ততই সবার জন্য ভালো, তবে উত্তর অবশ্যই সত্য হতে হবে। মিথ্যার আশ্রয় নিলে সেই মিথ্যাকে ঢাকতে আরও অনেক মিথ্যার ভার আপনাদের নিতে হবে। মনে রাখবেন, সত্যটা যত সহজ, মিথ্যাটা ততই জটিল। সাজুর চোখে ছিল অনড় দৃষ্টি। কল্পনা ও তার শাশুড়ি চুপচাপ তাকিয়ে রইল। উত্তরের অপেক্ষা যেন সময় থেমে গেল। সাজু আন্দাজে কোনো প্রশ্ন করেনি। অভিজ্ঞতা জানে একটি বাড়ির ভেতরে গোপন সত্যের সূত্রধর হতে পারে সেই বাড়ির কাজের মানুষ। তাই প্রথমে কথা বলে হানুপার সঙ্গে। হানুপা মালেক মুন্সির ঘরের কাজের মহিলা। সন্ধ্যাবেলা উঠানে দাঁড়িয়ে কাপড় তুলছিল হানুপা। তখনই দোতলা বারান্দা থেকে চিৎকারের শব্দ কানে আসে। কৌতূহল চেপে রাখতে পারেনি সে। ভেতরে কোনো টানেই হয়তো কৌশলে আড়ি পাততে শুরু করে। শুনতে পায় সদ্য বাড়িতে আসা মরিয়ম আর কল্পনা শাশুড়ি শাহানার তপ্ত বাক্যালাপ। হানুপা যা বলেছে সেগুলো ছিল এমন, ওনারা কি যেন বলছিল, আমি ঠিকঠাক শুনিনি। মহসিনের মা মরিয়ম বলেছিলেন, তোমার ছেলের সঙ্গে আমার দেখা করেছে, এটাই সত্যি, কিন্তু তার মৃত্যুর জন্য আমি কেন দায়ী হব? তার কল্পনা শাশুড়ি শাহানা বলেন, সরাসরি আপনাকে দায়ী করছি না, কিন্তু সত্যি বলতে আপনি চাইলে ওকে সেদিন মানসিকভাবে সাপোর্ট করতে পারতেন। হানুপা সাজুকে বলেছিল। এ কথা শুনে আমি ভয় পেঁচিয়ে যাই, কারণ তখন মুন্সি কাকা ঘর থেকে বের হচ্ছিলেন। সাজু এগুলো শুনে নিয়েছি। নিজের সিদ্ধান্ত নিল, যেহেতু মরিয়ম মারা গেছে, তাই ওনার কাছ থেকে উত্তর পাওয়া তো সম্ভব না। কিন্তু কল্পনা শাশুড়ি নিশ্চয়ই সব জানে। তাই এখন সুযোগ বুঝে সাজু প্রশ্ন করেছে। কল্পনা বলল, বাজারে অনেক বড় একটা জমি আছে আমার দাদা শ্বশুরের। সেই জমিটা তিনি মরিয়ম ফুপির নামে লিখে দিয়ে গেছেন। বাজারের পাশের জমি, বিড়বিড় করে উচ্চারণ করে সাজু। কিন্তু এই জমির সঙ্গে মহসিনের মা জড়িত কিভাবে, কিংবা মালেক মুন্সির ছেলে কিভাবে জড়ালো সেখানে? শাহানা বলল, সুজনের ইচ্ছে ছিল বাজারে ওই জমিতে ভালো একটা দোকান করবে। বাইরে থেকে মাঠের কিছু জমি বিক্রি করে বাজারের ওই জমিতে দোকান তুলে ব্যবসা করার প্ল্যান ছিল। কিন্তু জমির কাছে গেলে তখন সুজনের বড় কাকা মানে আমার বাসু বাধা দেয়। সাজুর দৃষ্টি স্থির। বলল, কাকার কাছে বাধা পেয়ে আপনার ছেলে সুজনা তার ফুফুর কাছে মানে মহসিনের মায়ের কাছে দেখা করতে যায়, তাই না? কল্পনা বলল, হ্যাঁ সেটাই। কীভাবে যেন তাদের ঠিকানা খুঁজে বের করে ফেলে, তারপর শহরে চলে যায় তাদের সঙ্গে দেখা করতে। সাজু কিছুটা বুঝতে পারল কাহিনী। শাহানার দিকে তাকিয়ে সাজু বলল, আপনার ছেলে কীভাবে মারা যায়? অসুস্থ হয়ে। ঢাকা থেকে প্রচুর জ্বর নিয়ে বাড়ি ফিরে আসে। সারাক্ষণ শুধু বলতো তার ফুপু এমনটা করবে সে ভাবতেই পারে নাই। কিন্তু কত জিজ্ঞেস করছি, কোনো উত্তর নাই। আপাতত বেশি প্রশ্ন করার নাই। সময় ফুরিয়ে যাচ্ছে না, কিন্তু রাত গভীর হয়ে যাচ্ছে। সাজু তখন বলে, ঝগড়া মিটমাট হয়েছিল কখন? মরিয়ম বেগম যখন ছাদে গেলেন তখন আপনারা কোথায় ছিলেন? ওনাদের বিতিনটা দেখে আমার খারাপ লাগছিল, তাই আমি ফুপুকে নিয়ে ছাদে গেছি। আম্মাকে বলছিলাম যা হবার হয়ে গেছে, কিন্তু এখন যেন সম্মান বজায় রাখে। আপনি ছাদ থেকে কখন নামলেন? সঙ্গে সঙ্গে। বাড়িতে মেহমান, তাই ভালো মন্দ রান্না করছিলাম, সেই জন্য বেশিক্ষণ ছাদে না দাঁড়িয়ে নিচে নেমে চলে আসি। এটাই ফুপুর সঙ্গে আমার শেষ দেখা। সাজু সারা কিছুক্ষণ চুপচাপ মাথা দোলাতে থাকে। চারপাশের পরিবেশটা গভীরভাবে পর্যবেক্ষণ করে নিজের মনের ভেতরে যেন একটা ছবি আঁকে। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া, প্রতিটি অনুকরণ সব কিছু মাথার ভেতরে ঢুকিয়ে নিল। তারপর সেগুলোকে গুছিয়ে নিতে শুরু করলো। প্রশ্ন আর উত্তরের টুকরো টুকরো অংশগুলো একত্রে জুড়ে একে একে সাজিয়ে তুলল নিজের চিন্তার ক্যানভাসে। মনে হচ্ছিল সমস্ত রহস্য যেন তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। আবার সেই সঙ্গে অনুভব করলো এই রহস্যের চারপাশে এক বিশাল জালের অস্তিত্ব। এক অদৃশ্য শক্তি যেন তাকে জালের মধ্যে আটকে রেখেছে। সত্যিটা ঠিক হাতের নাগালে, অথচ ধোঁয়াছোঁয়ার বাইরে রয়ে গেছে। সারিয়া তখনও মালেক মুন্সির সঙ্গে কথা বলছে। তার মুখে একরকম অদ্ভুত হাসি, যেন পরিস্থিতির সঙ্গে একেবারে বেমানান। এই হাসি কেন তা কেউ বুঝতে পারছে না। তবে সাজু তার দিকে খুব একটা মনোযোগ না দিয়ে এগিয়ে গেল মহসিনের ছোট মামা সালেক মুন্সির কাছে। সালেক মুন্সিকে একটু সাইডে নিয়ে গলা চাপা স্বরে বলল, সন্ধ্যার আগে মহসিনকে নিয়ে আপনিই তো বাজারে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, মলিন মুখে জবাব দিলেন সালেক মুন্সি। সাজু গভীরভাবে তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, মহসিন কি কারোর সঙ্গে গোপনে কোনো কথা বলছিল? মানে বাড়ি থেকে বের হওয়ার পর বাজারে গিয়ে মৃত্যুর সংবাদ শোনার আগ পর্যন্ত এমন কোনো ফোন কল বা কথোপকথন যেটা সন্দেহজনক মনে হতে পারে? সালেক মুন্সি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন। তারপর তার চোখে মিশ্রিত বিস্ময়। এই যুবক যে পুলিশের সঙ্গে এসেছে মহসিনকে সন্দেহ করছে কেন? মহসিন কার সঙ্গে কথা বলছে সেটা কি তিনি খেয়াল করবেন? অবশেষে তিনি সংক্ষিপ্ত উত্তর দেন, না, সেরকম কিছু দেখিনি। সাজু তার প্রতিক্রিয়া প্রকাশ না করে চুপ করে রইল। তার চোখে তখন একধারে তীক্ষ্ণতা, যেন প্রতিটি কথা ও আচরণ বিশ্লেষণ করে।
আপনার বাবা মহসিনের মায়ের নামে মোট কতটুকু সম্পত্তি লিখে দিয়েছেন? সালেক মুন্সি আবারও অবাক হলেন। তিনি কোনো লুকোচুরি না করে বললেন, অনেক। কিন্তু কেন? যে মেয়ে 40 বছর ধরে বাড়িতে আসেনি সেই মেয়ের নামে এত সম্পত্তি কেন লিখে দিয়ে গেলেন? চুপচাপ দাঁড়িয়ে আছে সালেক মুন্সি। তার মুখে কথা নেই। সাজু আবার তাড়া দিল। তখন তিনি বললেন, আমার জুয়ার নেশা ছিল, আর বড় ভাই বাবার সঙ্গে জমি জমা নিয়ে ঝামেলা করছিল। তখন বাবা রাগ করে সব সম্পত্তি বেশিরভাগই তিনি মরিয়ম আপার নামে লিখে দিয়েছেন। সাজু এবার মহসিনের দিকে তাকিয়ে রইল। মহসিনও এসআই শাহরিয়ার পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছিল। সেখান দিয়ে সাজু বলল, গল্প আর বাস্তবতা এক না। আপনাকে যখন প্রথমে আপনার আর আপনার মায়ের এখানে আসার কথা জিজ্ঞেস করলাম তখন চমৎকার গল্প সাজিয়েছেন। মানে? চমকে উঠে প্রশ্ন করে মহসিন। সাজু নিঃশ্বাস ছেড়ে বলে, চমকাবেন না, আপনি ভাবুন খানিকক্ষণ। আগেই যার মা খুন হয়েছে সেই ছেলেটা খুব স্বাভাবিক ভঙ্গিতে যখন ট্রেন স্টেশনে দেখা হওয়া মেয়ের সঙ্গে কাটানো রোমান্টিক মুহূর্ত, তারপর সেই মেয়েকে নিয়ে বিভিন্ন কথোপকথন আমাদের কাছে প্রকাশ করে, তখনই তো কিছু না একটা বোঝা যাচ্ছিল। কি বোঝা যাচ্ছিল? সাজু পকেট থেকে হাত বের করে মহসিনের কাঁধে হাত রেখে বলল, মায়ের নামে নানা বাড়ি বিশাল সম্পত্তি। মায়ের মৃত্যু হলেই সব সম্পত্তি নিজেদের, এরকম কিছু কি ইঙ্গিত করা অপরাধ মহসিন ভাই? মহসিন স্তব্ধিত হয়ে তাকিয়ে আছে। সাজু বলল, কল্পনা সাহানারা সঙ্গে দেখা কাকতালীয় নয়, তাই না? আপনি ঠিকই জানতেন এবং তাদের চিনতেন, শুধু শুধু একটা কাহিনী সাজিয়ে আমাদের কাছে উপস্থাপন করেছেন। এত বোকা শোকা ভাবেন কেন? এসা সারিয়ে নিজেও অবাক হয়ে গেছে। সাজু আবার বলল, আমি যখন কল্পনা সাহানার সঙ্গে কথা বলছিলাম তখন আপনি ঘুরে ফিরে সেদিকে বারবার তাকাচ্ছিলেন, বারবার হাত, চোখ, পা, মাথা, ঠোঁট সব কিছু দিয়ে ইশারা করছিলেন। কিন্তু কেন মহসিন ভাই? আপনার পরিকল্পনা সব সামনে আসার ভয়ে? মহসিন বিড়বিড় করছে। স্পষ্ট করে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অদূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে কল্পনা। কারণ কি? রাতের আঁধারে তবুও সে মুচকি হাসি সাজুর চোখ ফাঁকি দিতে পারল না। কারণ উনার নাম সাজু। এসআই শাহরিয়ার গভীর কৌতূহল নিয়ে মহসিনের দিকে তাকিয়ে আছেন। তার ঠোঁটের কোণে এখনও হাসির রেখা লেগে আছে। তবে তিনি মহসিনের কোনো প্রশ্ন না করে আচমকা সাজুকে একপাশে ডেকে নিয়ে গেলেন। বললেন, এসব কি বলছো তুমি? উনার মা কিছুক্ষণ আগেই মারা গেছেন। এমন অবস্থায় তাকে সন্দেহ করা, মানসিক কষ্ট দেওয়া কি ঠিক হবে? সাজু কোনো কথা না বলে নীরবে একবার মহসিনের দিকে তাকায়, আর কল্পনার দিকে। কল্পনার সঙ্গে চোখাচোখি হতে মেয়েটি দ্রুত মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। ছাড়িয়া আবার বলেন, ধরো খুনটা করেছে অন্য কেউ, তদন্তে শেষে যদি সত্যি তাই প্রমাণিত হয় তখন আমাদের অনুশোচনা হবে, কারণ এমন মর্মান্তিক মুহূর্তে আমরা তাকে তার মায়ের খুনে সন্দেহ করেছি। এটা নিতান্ত অন্যায়। সাজু চাইলে এর জবাব দিতে পারত, কিন্তু শাহরিয়া তার পরিচিত কেউ নয়, সে তার বন্ধু নোমানের ফুফাতো ভাই। শাহরিয়ার প্রকৃত স্বভাব সম্পর্কে সাজুর কোনো ধারণা নেই। এই পরিস্থিতিতে তর্ক বিতর্কে সময় নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছু হবে না। রাত ক্রমশই গভীর হচ্ছে। আশেপাশে মানুষজনও কমতে শুরু করেছে। চারপাশে নীরবতার চাদর যেন ধীরে ধীরে ডেকে দিচ্ছে সব কিছু। সাজু ধীরে কণ্ঠে বলল, মহসিনের সঙ্গে আপনি এবং আমি আলাদা আলাদা কথা বলছি, তাই না? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? শাহরিয়ার কণ্ঠে বিস্ময়। সাজু তখনও গভীর মনোযোগে চারপাশে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তার চোখে এক অদ্ভুত শান্ত অথচ দৃঢ়তার ছাপ স্পষ্ট। সাজু বলল, মহসিনের ছোট মামি আর ওই কল্পনা মেয়ের কাছে আমরা ঘটনা জিজ্ঞেস করি। সবার বক্তব্য এক হলে বোঝা যাবে কোনটা সত্যি কোনটা মিথ্যা, তাই না? বোকার মতো কথা বলো কেন? মানলাম তারা প্ল্যান করে কাজটা করেছে। যদি সত্যি সত্যি এরা প্ল্যান করে তাহলে তো মহসিনের বক্তব্য প্ল্যানের মধ্যে থাকবে, তাই না? তর্ক করতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু সাজু সংক্ষেপে বলল, প্ল্যান করে এত বড় গল্প সাজানো যায় না। যদি এটাও সাজানো হয় তাহলে এরা দুজন একই গল্প বলতে গেলে তখন কিছু একটা ভুল করবে। শোনো সাজু, আজকে আমরা আর কাউকে কিছু জিজ্ঞেস করব না। এরা কেউ পালিয়ে যাচ্ছে না। সাজু থমকে গেল। মুখে কিছু না বললেও তার চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। শাহরিয়া পা বাড়াতে শান্ত গলায় বলল, আমি অন্তত কল্পনা তার শাশুড়ির সঙ্গে কথা বলতে চাই, তারপর এখান থেকে যাব। আমাকে এতটুকু সুযোগ দিন, না হলে রাতে একটুও ঘুমাতে পারবো না। শাহরিয়া কয়েক সেকেন্ড ভেবে নিলেন। তা আজ এই বাড়িতে একটি খুন হয়েছে, চারপাশে তাই এক অদ্ভুত থমথমে পরিবেশ। শেষে মাথা নেড়ে সম্মতি জানিয়ে মালেক মুন্সির দিকে এগিয়ে গেলেন। সাজু সুযোগ পেয়ে কল্পনাও তার শাশুড়ির দিকে এগিয়ে গেলেন। তাদের মুখোমুখি দাঁড়িয়ে একই প্রশ্ন করল।
সকালে ঢাকা স্টেশনে আপনাদের প্রথম দেখা হয়েছিল তাই না? কল্পনার শাশুড়ি কিছু বলার আগে কল্পনা জবাব দিল, হ্যাঁ, স্টেশনে ছবি তোলার সময়। কল্পনার কণ্ঠে দৃঢ়তা দেখে সাজু একটু থামলো, এরপর বলে উঠল, পরবর্তী প্রশ্নের উত্তর আপনিই দেবেন। সেই কল্পনার শাশুড়ির দিকে ইঙ্গিত করলো। কল্পনা কিছুটা বিরক্ত হয়ে বলল, মা মানসিকভাবে খুব ভেঙে পড়েছে, ওনাকে হয়রানি করবেন না প্লিজ, আমরা দুজনের তো সবসময় একসঙ্গে ছিলাম। আপনি যা জানতে চান আমাকে জিজ্ঞেস করুন, আমি সব উত্তর দেব। সাজু শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, এত কথা বলার দরকার নেই, ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না কল্পনা বেগম। পরিস্থিতি বুঝে সমাধানের কথা বলাই উচিত। কল্পনা একটু অপ্রস্তুত হয়ে নীরব হয়ে গেল। তাই শাশুড়ি মাথা নিচু করে বললেন, কিছু মনে করবেন না, আপনি যা জানতে চান বলুন। সাজু তার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, মহসিন আর তার মা আপনাদের সেই পুরনো আত্মীয়, এটা আপনারা কখন বুঝতে পেরেছিলেন? ঢাকা স্টেশনে নাকি ট্রেনে ওঠার পর? কল্পনা সায়াত্তরে বয়ার্থ চোখে কল্পনার দিকে তাকালেন। কল্পনা কিছু বলার চেষ্টা করছিল। সাজু তার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সব উত্তর কল্পনার ঠোঁট থেকে বেরিয়ে আসার অপেক্ষায়। সাজু জানে এরকম গুরুত্বপূর্ণ উত্তরটাও কল্পনা দেবে, কারণ যদি তার শাশুড়ি দেয় তাহলে গোলমাল হয়ে যাবে। সত্যি হলো তাই, কল্পনা বলল, আমরা কুষ্টি স্টেশনে নেমে তারপর জানতে পারি ওনারা আমাদের আত্মীয়। আর আগে তো আমরা একসাথেই ছিলাম ঠিকই, কিন্তু কেউ কারো পরিচয় জানতাম না। সাজুর বিরক্তির সীমা রইল না। সব ঝামেলা এই মহসিন আর কল্পনার মধ্যে, সেটা এখন জলের মতো পরিষ্কার, কিন্তু জলটা নিজের আয়ত্তে নিতে হবে। এদিকে শাহরিয়া আর অপেক্ষা করতে চাচ্ছেন না। সাজু কল্পনার দিকে তাকিয়ে বলল, রাত গভীর হচ্ছে, যতটা ভয়ঙ্কর মনে হচ্ছে ততটা ভয়ঙ্কর কিন্তু নয়। ভাবতে পারেন আজ এই রাতটাই বুঝি শেষ। কল্পনা বলল, আপনি শুধু শুধু আমাদের কেন সন্দেহ করছেন সেটাই বুঝতে পারছি না। সাজু বলল, রাত পেরিয়ে সকাল হবে, রাতের আধারে যা কিছু দেখা যায় না সেটা দিনের বেলা জল করবে। সত্য গোপন করা সহজ নয়, অন্তত প্রফেশনাল পর্যায়ে হলে কিছুদিন ঘুরাতে পারবেন, কিন্তু লুকাতে পারবেন না। কল্পনা কোনো জবাব দিল না। কল্পনার শাশুড়ি ঠোঁট নেড়ে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। সাজু বলল, আপনার মোবাইলটা একটু দেখতে পারি? কল্পনার দিকে তাকিয়ে প্রশ্ন করে সাজু। কেন? ব্রু কুঁচকে জবাব দেয় কল্পনা। আপনার হাতেই রাখো, আপনার ফোন নাম্বারটা দিন শুধু। কল্পনা তার নাম্বার দিল। সাজু নিজের মোবাইলে নাম্বারটা তুলে নিয়ে মহসিন ও তার শাহরিয়া যেখানে সবার সঙ্গে দাঁড়ানো সেখানে এগিয়ে গেল। সাজু গিয়ে শুনছে শাহরিয়া বলছে, চিন্তা করবেন না মহসিন ভাই, আপনার দুই ভাইকে আসতে বলেন, আমরা আগামীকাল এসে আবার কথা বলবো। আপনারা থানায় গিয়ে মামলা করবেন, বাকিটা আমরা দেখব। মালেক মুন্সি কাছে দাঁড়িয়েছিলেন। তিনি সাজুর দিকে তাকিয়ে বললেন, আপনার সঙ্গে একটু কথা ছিল। জি অবশ্যই। সামান্য দূরত্ব গিয়ে মালেক মুন্সি বলল, পুলিশের চেয়ে আপনাকেই বেশি কৌতূহলী মনে হচ্ছে, তাই আপনার কাছে দাবিটা করছি। আপনার আমার বোনের খুনিদের যেভাবে হোক খুঁজে বের করুন। আপনার বোন যখন বাড়িতে আসে তখন আপনিও আপনার স্ত্রী তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন? সাজুর প্রশ্নে শুনে মালেক মুন্সি খানিকটা লজ্জা পেলেন। তারপর মাথা নিচু করে বললেন, মনের মধ্যে রাগ ছিল। বাবা তার মৃত্যুর কয়েকদিন আগে বারবার ওকে দেখতে চাইতেন, কিন্তু ওর কোনো খবর জানতাম না। একটু থেমে আবার বললেন, বাবার জন্যই ওর প্রতি রাগ ছিল, তাই বলেছিলাম এত বছর পর কেন এসেছে, সম্পত্তির লোভে নাকি? তার কথা বলছিল, সেখানে এসে দাঁড়ায় মালেক মুন্সি, বাড়ির কাজের ছেলে আকবর। আকবর এসে বলে, কাকা ওনাদের নাস্তার ব্যবস্থা করছি, আপনার জন্য সামান্য চা করতে বলেছি, চলুন একটু চা পান করেন। সাজুদের আহ্বান জানালেন মালেক মুন্সি। এতগুলো পুলিশ ও সাজুর বন্ধুদের জন্য সামান্য ব্যবস্থা, থমথমে পরিবেশ, তবুও কিছু থেমে থাকে না। সাজুর পাশে বসেছেন মহসিন। কিছু খাওয়ানো যাবে না, এটাই স্বাভাবিক। সাজু অনুরোধ করে কফি চাইল। বাসায় কফি ছিল, সাজুর জন্য আলাদা করে কফি দেওয়া হয়েছে। কফির কাপে চুমুক দিতেই মহসিনকে সাজু বলল, আপনার মোবাইলটা একটু বের করেন যদি আপনার আপত্তি না থাকে। মহসিন মোবাইল বের করে। সাজু মোবাইলে একটা নাম্বার তুলতে বলে। একটু আগে কল্পনা যে নাম্বার দিয়েছে সেই নাম্বারটা তুলতে বলে। নাম্বার তুলে ডায়াল করে, কিন্তু নাম্বার সেভ করা নেই। সাজু প্রথমে ভেবেছিল হয়তো নাম্বারটা সেভ করা থাকতে পারে, কিন্তু পরে আবার ভাবে যে পরিকল্পনা করে সেটা করা যায়, সেখানে সতর্কতা থাকতে পারে। এরপর সাজু নিজের হাতে মোবাইলটা নিল। তারপর মহসিনের মোবাইলে মেসেঞ্জারে গিয়ে সেখান থেকে সার্চ করতে গিয়ে প্রথমে নজরে আসে নামটা। রিসেন্টলি সার্চ করা নামগুলো যেখানে দেখা যায় সেখানে সবার উপরে নামটাই পাওয়া গেল, অথৈ কল্পনা।
মহসিন বেশ অস্বস্তিতে নিয়ে তাকিয়ে রইল। সাজু আইডিয়ার ভেতরে গিয়ে দেখলো সেখানে সব মেসেজ রিমুভ করা হয়েছে। সম্ভবত পুলিশের উপস্থিতি আর সন্দেহের কারণে দ্রুত সব রিমুভ করেছে, মানে মনে মনে ভাবলো সাজু। তারপর আইডির ভেতর প্রবেশ করে সেখানে কল্পনার ছবি দেখে পুরোপুরি নিশ্চিত হলো এটা কল্পনারই আইডি। সাজু বিড়বিড় করে বলল, ফেসবুকে অ্যাড আছে দেখছি, তার মানে আপনারা আগে থেকে পরিচিত, তাতে কোনো সন্দেহ নেই। মহসিন কিছু না বলে চুপচাপ বসে রইল। সাজু আর কোনো প্রশ্ন না করে কফির কাপে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কি যেন ভাবতে থাকে। সবকিছু শেষ করে রাতের মতো বিদায় নেওয়ার সময় সাজু মহসিনের কানের কাছে মুখটা নিয়ে বলে, সকালে 10টার দিকে আমি দেখা করতে আসব। আমার বিশ্বাস আপনি সব সত্যি আমার কাছে বলবেন। সাজুরা সবাই চলে গেল কিন্তু পরদিন সকালবেলা সাজুর সঙ্গে মহসিনের আর দেখা হলো না। কারণ সকালে এসআই শাহরিয়ার কাছে খবর আসে রাতের আধারে মহসিন তার মামার বাড়ির সামনে একটা কাঁঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বাকি পর্বগুলো শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। আশা করি সবার গল্পটা ভালো লাগবে।